মিসেলেনিয়াস পরীক্ষাতে গ্রামার বাংলা সেখানে 30 নাম্বার থাকে, তার মধ্যে একটা হচ্ছে অশুদ্ধি সংশোধন। এই অশুদ্ধি সংশোধনের মধ্যে আমাদেরকে বেশ কয়েকটা জিনিস জানতে হয়। একটা হচ্ছে নত্যবিধান, একটা সত্যবিধান, আর সন্ধি এবং সমাসের কিছু রুলস আমাদেরকে জানতে হয়। তবে অশুদ্ধি সংশোধনের অনেক বানান আমরা আমাদের যদি আগে নাও জানা থাকে তাহলে আমরা ওই গ্রামারের ওই রুলসটা দিয়ে বানানটা করতে পারি। এছাড়াও অনেক বানান রয়েছে যেগুলো তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করো তারপরেও ভুল হবে। তো তা ভুল হওয়ার কারণটাই হচ্ছে রুলসটা না জানা। এখানে আমি নত্যবিধান আজকে এনেছি, এখানে 3টে রুলস এনেছি নত্যবিধানের, আরও 3টে মোটামুটি রুলস করলে নত্যবিধান শেষ হবে, এরপরে সত্যবিধান। তারপরে কিছু কনফিউজিং বানান থাকে, যেমন ধরো একটা ওয়ার্ডের বানানের মধ্যে রস্যি দীর্ঘির সমস্যা, এটা একটা সমস্যা থাকে, আর রস্যু দীর্ঘুর সমস্যা থাকে। তো ওগুলো খুব সহজ কিছু ট্রিক থাকে, সেগুলো দিয়ে হয়ে যায়। তো কিন্তু মূল যে জায়গাটা সেটা নত্যবিধান সত্যবিধান। খুব অল্প সংখ্যক কয়েকটা রুলস জানলেই আমাদের হয়ে যাবে। নত্যবিধানে 3টে বর্ণ রয়েছে, একটা হচ্ছে রি, একটা র, একটা মূর্ধন্যস্ব। রি, র, স মানে মূর্ধন্যস্ব, এদের পরে দন্তের ন না হয়ে মধ্যের ন হবে। কোনো বর্ণে যদি রি, র, স থাকে তারপরে মূর্ধন্য হবে। তবে এখানে একটা শব্দ বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে তৎসম শব্দ। মনে রাখবে আমাদের যে বাংলা শব্দভাণ্ডার সেখানে তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, অর্ধ তৎসম এরকম ভাগ রয়েছে। তার মধ্যে তৎসম শব্দ যেটা, সেই শব্দের ক্ষেত্রে একটা ব্যাকরণ আছে। আমরা যে ব্যাকরণ করি সেখানে কিন্তু তৎসম শব্দেরই আধিক্য থাকে, কারণ এটা সংস্কৃত থেকে আসা শব্দ। সংস্কৃত থেকে বাংলায় যে শব্দগুলো এসছে তার মধ্যে মাঝখানে কতগুলো স্টেজ রয়েছে। তো সংস্কৃত, পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবতট হয়ে বাংলা, মাগধী, অর্ধমাগধী, এই বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন রকম ভাষা তৈরি হয়েছে। তো আমাদের বাংলার যে অধিকাংশ শব্দ সেটা সংস্কৃত থেকে আসা, তো সেই শব্দগুলোকে আমরা তৎসম শব্দ বলি। মনে রাখবে তৎসম শব্দ আমরা কিভাবে আইডেন্টিফাই করব, এর একটা সহজ পদ্ধতি রয়েছে। পদ্ধতিটা হচ্ছে যে যদি তোমরা কোনো শব্দ আমরা যেগুলো উচ্চারণ করি, যদি সেই শব্দের কোনো কঠিন উচ্চারণ থাকে তাহলে বুঝতে হবে যে কঠিন উচ্চারণটাই তৎসম শব্দ। যেরকম একটা এক্সাম্পল দিই, আমরা কান বলি, কান, এটা আমাদের প্রচলিত শব্দে আমরা কান উচ্চারণ করি, এটা তদ্ভব। যেটা আমরা প্রচলিতভাবে উচ্চারণ করি সেটা তদ্ভব হচ্ছে যদি তার একটা কঠিন উচ্চারণ থাকে। কানকে আমরা বলি কর্ণ, অতএব কর্ণ হচ্ছে তৎসম। নাক আমরা প্রচলিত, এটা তদ্ভব। নাককে যদি আমরা কঠিন উচ্চারণ করি নাসিকা, তৎসম। চোখ আমরা তদ্ভব, চক্ষু তৎসম। চুল থেকে কেশ, কেশ তৎসম। তোমরা এইভাবে তোমরা খুব সহজভাবে কিন্তু তৎসম চিহ্নিত করতে পারবে। তো তৎসম শব্দ এটা ছাড়াও আরেকটা জিনিস রয়েছে যে হিন্দু সংস্কৃতির সঙ্গে পূজা বা দেবদেবী বা এই সমস্ত কিছুর সঙ্গে যুক্ত শব্দের কিন্তু ম্যাক্সিমামটাই তৎসম শব্দ হয়। তো এইভাবে আমরা তৎসমকে তার ব্যাকরণের গভীরতার মধ্যে না প্রবেশ করেও আমরা কিন্তু সহজ উপায়ে বুঝতে পারি। একটা হচ্ছে যে সমস্ত শব্দ আমরা উচ্চারণ করি বাংলায়, যদি তার একটা কঠিন শব্দ থাকে তাহলে কঠিন শব্দটাই হচ্ছে তৎসম। তো এই নত্যবিধানের সম্পূর্ণ রুলস কিন্তু তৎসম শব্দের জন্য। তদ্ভব, অর্ধ তৎসম, দেশি, বিদেশি হলে সেই রুলসটা কিন্তু আসবে না। তো যাই হোক, তাহলে রি, র এবং স মানে মূর্ধন্য স, এরপরে মূর্ধন্য বসবে, এটা 1 নম্বর রুলস। উদাহরণ হচ্ছে ঋণ, তৃণ, কর্ণ, বর্ণ, স্বর্ণ, বিষ্ণু, সহিষ্ণু, মসৃণ, কৃষ্ণ। দেখো এখানে কৃষ্ণ, বিষ্ণু এই দুটো শব্দ হিন্দু সংস্কৃতির সঙ্গে যুক্ত। এখানে তৃণ, দেখো আমরা ঘাস বলি, তৃণ আছে। কর্ণ, কান বলি, কর্ণ কঠিন শব্দ। বর্ণ, এটার তো বর্ণ একটাই শব্দ। স্বর্ণ, সোনা আমরা উচ্চারণ করি, সোনা তদ্ভব, স্বর্ণ হচ্ছে তৎসম শব্দ। তো ঋণ, এটা তো ঋণই থাকে। সহিষ্ণু একই জিনিস, মসৃণ একটাই শব্দ। তো আমরা কিন্তু এইভাবে তৎসম শব্দকে আইডেন্টিফাই করতে পারি। আর প্রত্যেকটা ক্ষেত্রে দেখো ঋণ, ঋকার দিয়ে শুরু, তারপরে মূর্ধন্য। মূর্ধন্য আমি লিখি হচ্ছে মাত্রার ওপরে লম্বা একটা দাগ তুলে দিই, এটাকে আমি মূর্ধন্য বোঝাই। তো এক একজনের এক এক রকম পদ্ধতি থাকতে পারে। তো কর্ণর ক্ষেত্রে দেখো ক আছে, কর্ণটাকে আমরা কিভাবে এখানে লিখলাম, যেহেতু রেপ আছে, এই রেপ হচ্ছে রয়ের উচ্চারণ করে, এই রয়ের উচ্চারণটা রেপ দিয়ে বোঝানো হয়।
কর্ণ, বর্ণ, এইটাকে যদি আমরা বিশ্লেষণ করি, কর্ণকে যদি আমরা বিশ্লেষণ করি, কর্ণ, তাহলে কি হবে? প্রথমে ক, নিচে থাকবে হসন্ত যোগ অ, তারপরে এই যে রেপ যেটা আছে সেটা হচ্ছে র হসন্ত, তারপরে আমাদের আসবে ন। তো যেহেতু এই যে র আছে, আমরা এখানে করেছি যে র এর পরে মূর্ধন্য আসে, তো এখানে র এর পরে সেই কারণে মূর্ধন্য আসবে। তো এটা হচ্ছে একটা রুলসের মধ্যে পড়ে, আমাদের প্রথম রুলস। প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম হয়। তোমরা আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এইখানে যে কৃষ্ণ, এই যে বিষ্ণু, এখানে সহিষ্ণু লিখেছি, এই যে শয়ের পাশে যে বোঝা রয়েছে এটা মূর্ধন্যকে ইন্ডিকেট করে, ঠিক আছে? দন্তের ন হলে আমরা নিচে লিখব, মানে মূর্ধন্যস্বর নিচে দন্তের নটাকে লিখব। তো যাই হোক, এটা বিষ্ণু, কৃষ্ণ, সহিষ্ণু আমরা এইভাবেই লিখব। 2 নম্বর রুলস আমাদের, সেটা হচ্ছে রি, র, স সেম জিনিস, ঠিক আছে? এরপরে যদি ক বর্গের বর্ণ, ক বর্গের বর্ণ বলতে ক, খ, গ, ঘ, উম, ক বর্গের বর্ণ, প বর্গের বর্ণ একই রকম প, ফ, ব এগুলো, এছাড়াও 29 জ, ব, হ এবং 19 স্বর, এগুলোর মধ্যে মানে প্রথমে এই তিনটে যে কোনো একটা থাকবে, তারপরে ক বর্গের কোনো থাকলো, অথবা প বর্গের থাকলো, অথবা এগুলোর মধ্যে থাকলো, অথবা এইটা একটা থাকলো, এটা একটা থাকলো, এইরকমভাবেও যদি থাকে তবে তার পর কিন্তু মূর্ধন্য হবে। উদাহরণ তোমরা দেখো, এখানে আছে রণ। রণটা আমরা কিভাবে লিখব? প্রথমত হচ্ছে আমাদের র, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে আমাদের কি গেল? র গেল, তারপরে আমাদের আসবে অ, এটা স্বরবর্ণ, তারপরে আমাদের আসলো হচ্ছে এখানে রণ লিখতে গেলে কি হচ্ছে র, র আর ন, এখানে আমার একটা বাদ গিয়েছে, এখানে না স্বরবর্ণও হবে, স্বরবর্ণ এটাও আসবে, স্বরবর্ণ অথবা ক বর্গের বা প বর্গের বা এগুলো। তাহলে এখানে অ চলে আসলো আমাদের কি? স্বরবর্ণ, তারপরে আমরা মূর্ধন্যই লিখব, রণ। তোমরা একই রকমভাবে দেখো রুগ্ন, এটা ইন্টারেস্টিং একটা বানান তোমাদেরকে বলি, রুগ্ন, তাহলে র যোগ উ, উ হচ্ছে আমাদের স্বরবর্ণ, তারপরে চলে আসছে আমাদের গ। এই গটা কি দেখো? গ হচ্ছে ক বর্গের বর্ণ, ঠিক আছে? গ হচ্ছে ক বর্গের বর্ণ, ক, খ, গ, মানে 5টা করে বর্ণ একটা লাইনে থাকে, ওইটাকে তার প্রথম যে বর্ণটা থাকে তার নামে সেই বর্গের নামকরণ হয়। চ বর্গের 5টা আছে, চ, ছ, জ, ঝ, ঞ, এটা চ বর্গের বর্ণ। এইভাবে ট, ট প্রত্যেকটা বর্গের বর্ণ হয়। তাহলে আমাদের গ হচ্ছে ক বর্গের বর্ণ, যেটা এই রুলসটা মেনে চলছে। তারপরে আমরা লিখব হচ্ছে মূর্ধন্য। এখানে একটা জিনিস বলে রাখি, আমরা বাংলার ব্যাকরণের অনেক কিছুই কিন্তু আমরা জানি না। যেমন এখানে দেখো, এই যে গয়ে ন, গয়ের নিচে যে ন আছে এটা কিন্তু দন্তের ন হয়, গয়ের নিচে যে ন থাকে সেটা দন্তের ন। মানে ব্যাপারটা কীরকম, আমরা যদি এইভাবে লিখি গয় ন, তার মানে হচ্ছে গ যোগ দন্তের ন, মূর্ধন্য নয়। কিন্তু মূর্ধন্যকে গয়ের সাথে মূর্ধন্যকে যুক্ত করে যুক্তবর্ণ তৈরি করে লেখার নিয়ম বাংলা ব্যাকরণে কিন্তু নেই, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো যাই হোক, আমরা গয় ন বলতে বুঝে থাকি গয়ের নিচে ন, কিন্তু এক্ষেত্রে কোন ন এইটাই হচ্ছে মূল বিষয়। তো গয়ের নিচে ন বলতে দন্তের নকে বোঝায়। আর রুগ্ন বানান যখন আমরা লিখব তখন কিন্তু আমরা রয় হস্যু, গয় হসন্ত, মূর্ধন্য এইভাবেই লিখব, রুগ্ন, ঠিক আছে? হসন্ত না দিলে রুগণ উচ্চারণ হয়ে যাবে, ভুল উচ্চারণ হবে। তো এটা কিন্তু আমাদেরকে এইভাবেই লিখতে হবে, এবং এটাই হচ্ছে আমাদের সঠিক বানান কৌশল লেখার। তো গয় ন কিন্তু এক্ষেত্রে হবে না, এটা মাথায় রাখবে। তারপরে ধরো পাষাণ, পাষাণ মানে কি? প যোগ আ, তারপরে এই যে স মূর্ধন্য স চলে আসলো, তারপরে আ, আ হচ্ছে স্বরবর্ণ, তাহলে এই যে স এর পরে স্বরবর্ণ আসলো, অতএব হয়ে যাবে আমাদের মূর্ধন্য, ঠিক আছে? তো এটা একটা গেল। মুদ্রণ একই রকমভাবে, আরোহণ একই রকমভাবে কিন্তু রুলসের মধ্যে আসবে। নেক্সট আমাদের 3 নম্বর যে রুলসটা রয়েছে, এবং আজকের শেষ রুল, এরপরের দিন আরও 3টে করাবো, সেটা হচ্ছে প্র, পরা, পূর্ব, অপর। এগুলো হচ্ছে আমাদের বাংলায় এগুলোকে আমরা বলি উপসর্গ, ইংরেজিতে প্রিফিক্স, অর্থাৎ শব্দের আগে
বসবে যেটা, তারপর শব্দের অর্থের মধ্যে একটা পরিবর্তন আসবে, তো সেগুলোকে বলা হয় উপসর্গ বলে। তো প্র, পরা, পূর্ব, অপর, শুধুমাত্র এই 4টি উপসর্গের সঙ্গে যদি অনহ শব্দটা যুক্ত হয় তবে দন্তেন্নটা মূর্ধন্য হয়ে যাবে। এখানে আমরা যে অনহ লিখেছি, এই অন্হের কিন্তু এই যে হয়ের পাশে যে চিহ্নটা দিই আমরা হয়ের পাশে এই যে চিহ্নটা দিচ্ছি, এটা কিন্তু হ যোগ দন্তেন্ন। আর হয়ের নিচে যদি লিখে থাকি সেটা মূর্ধন্য। তাহলে আমরা মূর্ধন্য করতে গেলে হয়ের নিচে লিখব, সেটা মূর্ধন্য। খুব ছোট ছোট পার্থক্য কিন্তু বাংলায় আছে, যেটা আমরা অতটা খেয়ালই করি না। তো এটা হচ্ছে হয় দন্তেন্য আর নিচে আসলে হয় মূর্ধন্য। তো এটা তোমাদের কিন্তু একটা ভুলের জায়গা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা বললাম প্র, পরা, অপর, ঠিক আছে। প্র, পরা, অপর এবং পূর্ব, এই 4টে উপসর্গের সঙ্গে যদি অনহ কথাটা বসে তখন সেটা মূর্ধন্য হবে, দন্তেন্য হবে না। তাহলে আমাদের এখানে প্র, এটা এই যে এখানে যে প্রাণহ শব্দটা রয়েছে, প্রাণহ শব্দটা মানে কি দাঁড়াচ্ছে আমাদের? প্র যোগ অনহ। দেখো কি করে চেঞ্জ হলো। প্র যোগ অনহ, প্র উপসর্গের সঙ্গে অনহ যুক্ত হলো, প্রাণহ, এখানে হয়ের নিচে ন চলে আসলো মানে মূর্ধন্য আসলো। পরাহ্নও তাই, পরা যোগ অনহ, ঠিক আছে। এই যে অন্ন হ দন্তের ন চলে আসলো এখানে মূর্ধন্য। এখানে পূর্বাহ্ন, পূর্ব যোগ অহ্ন, অপরাহ্ন, অপর যোগ অহ্ন, অপরাহ্ন। এই 4টে ক্ষেত্রে কিন্তু আমরা নিচে ন লিখব মানে মূর্ধন্য লিখব। এর বাইরে তোমরা যদি করো সায়াহ্ন, সায়াহ্ন এরকম হবে। তোমরা যদি শুধু অহ্ন লেখো তাহলে শুধু অহ্ন এরকম হবে। আমরা আহ্নিক যদি লিখি, আহ্নিক আমাদের এরকম হবে। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের ভুল হয় পরীক্ষায়, আমাদের যেগুলো ভুল হয় সেগুলোই দিয়ে থাকে। তো এটা তোমরা খুব ভালো করে খেয়াল করবে। নত্যবিধানের 3টে রুলস আজকে করালাম, পরের দিন আরও 3টে রুলস করাবো, তারপরে সত্যবিধান, এবং এরপরে যেটা কনফিউজিং হয় মানে 3টে রস্যি দীর্ঘি থাকলে, 3টে রস্যু দীর্ঘ থাকলে কি হবে, কিছু সমাসের ছোট ছোট রুলস দিয়ে আমাদের বানান শুদ্ধিকরণ, এই জিনিসগুলো আগামীতে করাবো। ভালো থাকবে, টাটা।